হায় আফসোস, এমন বিএনপির চাইতে আওয়ামী লীগ খারাপ কই। সম্প্রতি আমরা কম বেশি সকলেই জানি যে রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ইতিহাসের শ্রেষ্ঠতম নারকীয় ঘটনা ঘটেছে। সেখানে পুরান ঢাকার একজন ব্যবসায়ী যার নাম সোহাগ, তাকে চাঁদা দেওয়া না দেওয়ার জের ধরে তার দলেরই একজন সহকর্মী তাকে একেবারে নির্মমভাবে একেবারে পাথর নিক্ষেপ করে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। যারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে তারাও একটি দলের কর্মী, আর যাকে হত্যা করেছে সেও একটি দলের কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ ক্ষোভে ফুঁসে উঠেছে। বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ ছাত্ররা, বিক্ষিপ্ত সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে তাদের বিক্ষোভ প্রকাশ করছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে যেন এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করা হয়। দেখেন, এই সংবাদটা যখন আমি দেখছিলাম, কিংবা এই ভিডিওটা যখন আমি দেখছিলাম, যে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে তারই আরেকজন সহকর্মী ভাই কিভাবে পাথর মেরে হত্যা করতে পারে মধ্যযুগীয় কায়দায়, এটা দেখে আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি প্রথমে ভাবছিলাম যে এই ধরনের কায়দায় তো মানুষদেরকে হত্যা করা হয় ভারতে। আমরা কম বেশি সম্প্রতি অনেকেই দেখছি যে ভারতে কিভাবে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদেরকে এভাবে হত্যা করে। কিন্তু বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমিতে, স্বাধীন বাংলাদেশে এরকম একটা হত্যাকাণ্ড ঘটতে পারে, এটা আমার ধারণার মধ্যেও ছিল না। আমি অবাক হয়ে গিয়েছি এই হত্যাকাণ্ড দেখে। এটা শুধু আমার এক্সপ্রেশন এটা নয়, বরং সমগ্র দেশবাসীরই অন্তরের অবস্থা, ভিতরগত অবস্থা এটাই বলে আমি মনে করি। দেখেন, এই হত্যাকাণ্ডগুলো ক্রমশই বাংলাদেশে ঘটছে। কিছুদিন আগে দেখলাম যে একটা ঘরে স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে, তার পাশে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশে। এটা বাংলাদেশের ঘটনা। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে 5ই আগস্ট পরবর্তী এই স্বাধীন বাংলাদেশের ঘটনা। এটা, এই সব ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। দেখেন, একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা এই কাজগুলো করছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে চাঁদা না দেওয়ার অপরাধে। এই যে সম্প্রতি মিডফোর্ডে যে ঘটনাটি ঘটলো, সোহাগ হত্যাকাণ্ড, এটিও চাঁদার না দেওয়ার জেরে এই ঘটনাটি ঘটেছে। এবং এর আগে যে ঘটনাটির কথা বললাম, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, এটাও চাঁদা ইস্যুকে কেন্দ্র করে ঘটছে। বিভিন্ন জায়গায় নানান সময় এই কথাগুলো আমাদের কানে আসছে যে চাঁদা দেওয়া না দেওয়ার জের ধরে এ ধরনের ঘটনা ঘটছে। কেন? চাঁদা নেওয়া কি কোনো একটা দলের বাবার সম্পত্তি? কোনো একটা দল কি চাইলেই মানুষের কাছ থেকে চাঁদা নিতে পারে? ওই নির্দিষ্ট দলটিকে চাঁদা দেওয়ার জন্য কি 5ই আগস্ট এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল? 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এই দলটিকে চাঁদা দেওয়ার জন্য। অত্যন্ত আফসোস লাগে বলতে, কষ্ট লাগছে ভিতর থেকে। কিছু সুশীল এখনো এসে বলছে যে এটা নাকি আইন শৃঙ্খলা অবনতির কারণে এটা হচ্ছে। নিঃসন্দেহে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ কিছুটা রয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কি করবে বলেন? একটা নির্দিষ্ট দলের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে একেবারে কি বলবো, তাদের জিম্মি করে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে ওই দলের নেতা কর্মীদেরকে কিছু করতে পারে না। দেখেন, এই দলের কর্মীরা যে এরকম কাজ করতে পারে, এরকমটা এই কাজগুলো দেখার আগে তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু কাজগুলো ঘটে যাওয়ার পরে এখন আমাদের কাছে অনেকভাবে মনে হচ্ছে যে না, এই কাজগুলো বাংলাদেশে ঘটাটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। দেখেন, একটা দলের নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গরা থাকে, তারা যদি উগ্রতাপূর্ণ বক্তব্য প্রদান করে, সম্প্রতি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনের যিনি একেবারে অটো মেয়রের দাবিদার জনাব ইশরাক হোসেন, তিনি একটা বক্তব্যতে বলছেন যে বিএনপি চাইলে 15 মিনিটের মধ্যে এই গণভবন এই সচিবালয় দখল করে তারা নাকি সরকার পতন করাতে পারবে। কত বড় স্পর্ধা, কত বড় একটা আপত্তিকর একটা কথা এটা। এত শক্তি তাদের, তাহলে 15 বছর কেন তারা এই শক্তি দেখালো না? 28 অক্টোবরের পরে কিভাবে তারা গর্তে ঢুকে গিয়েছিল বাংলাদেশের জনগণ সেটা দেখেছে। এই 5ই আগস্টে, জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা, কোনো একটা নির্দিষ্ট দলের শিক্ষার্থীরা নয়। হ্যাঁ, একটা দল দাবি করে তাদের অনেক শিক্ষার্থীরা, তাদের দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, সেটা সাধারণ নাগরিক হিসেবে শহীদ হয়েছে। তাদের দলের ব্যানারে আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয় নাই।
সাধারণ শিক্ষার্থীরা, একেবারেই সাধারণ নির্দলীয়, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, যারা একমাত্র দেশটাকে ভালোবেসে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তারা শহীদ হয়েছে। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এখন এত হ্যাডম। দেখেন, এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। যাদের বিরুদ্ধে কথাগুলো বলছি তারাও আমাদেরই ভাই, তারাও আমাদেরই আপনজন। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, কিন্তু তারা তো আমাদের সম্মান এবং শ্রদ্ধা নিতে জানতেছেন না। তারা যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো ক্রমশ আমাদের শ্রদ্ধা তাদের প্রতি হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা বিস্মিত হচ্ছি, আমরা হতবাক হচ্ছি কেন তারা এই কাজগুলো করছেন। তাদের নেত্রীকে যখন ওই গুলশানে আটকে রাখা হয়েছিল ফিরোজাতে বালুর ট্রাক দিয়ে, এত ক্ষমতা তাদের, তখন তো তারা এই বালুর ট্রাকগুলো সরাতে পারে নাই। সম্প্রতি একটা ভিডিও দেখলাম, বেগম খালেদা জিয়া বলছেন এই যে ছাত্রদল তারা স্লোগান দিত যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগানের উনি তীব্র নিন্দা জানিয়েছেন যে এই স্লোগান ভালো না, এগুলো ভালো স্লোগান না, তোমরা নতুন করে ভালো স্লোগান দাও। একটা ভিডিওতে সম্প্রতি দেখলাম ওনাকে সামনে পেলে বলে যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অথচ যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য খালেদা জিয়া কর্মসূচি ডাক দিয়েছিলেন তখন খালেদা জিয়া কিন্তু ঘর থেকে বেরোতে দেয় নাই। তখন এই তার এই পা চাটা এই কর্মীরা কোথায় ছিল? তারা তো তখন তাকে ওই বালু ট্রাক সরিয়ে বের করে আনতে পারে না। প্রায় 5 বছরের মতো এই বৃদ্ধ মহিলা হাসপাতালের বেডে কাতরিয়েছে, তাকে বিদেশে নিয়ে একটু সুচিকিৎসা দেওয়াতে পারে না তাদের কর্মীরা। আর তারা এসে এখন বলতেছে যে তারা নাকি 15 মিনিটের মধ্যে সচিবালয় দখল করে তারা নাকি সরকার পতন ঘটাতে পারে। তাদের ভোট কত পার্সেন্ট বাংলাদেশে? সর্বোচ্চ 40% ভোট, 30-35-40% ভোট। বাকি 60% মানুষও তাদেরকে সমর্থন করে না, তাদেরকে ভোট দেয় না। তাহলে এমন একটা পরিস্থিতি তারা কিভাবে বলে যে তারা সরকার পতন করে দিবে? অন্য বাংলাদেশের অন্য জনগণকে আঙ্গুল চষবে বসে বসে? এগুলো অত্যন্ত আপত্তিকর কথা। এগুলো তাদের মতো মানুষ যদি বলে, একটা দলের নেতৃবৃন্দ যারা রয়েছে, নেতৃস্থানীয় যারা রয়েছেন, তারা যদি এ ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে, তাহলে সেই দলের কর্মীরা তো এটা মনে করবেই যে আমাদের নেতারা আমাদেরকে মানে একটা অঘোষিত সিগন্যাল দিয়েছে, আমরা যা খুশি তাই করতে পারবো দেশের মধ্যে। আমরা প্রকাশ্য দিবসকে মানুষ খুন করে ফেলতে পারবো, মানুষের লাশের উপরে দাঁড়িয়ে আমরা নৃত্য করতে পারবো। এই সার্টিফিকেট তো নেতারা কর্মীদেরকে দিয়েছেন। আওয়ামী লীগের আমলে আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেখেছি, আর অনেক হত্যাকাণ্ড এরকম দেখেছি, আবরার ফাহাদের হত্যাকাণ্ড দেখেছি। কিন্তু সমস্যাটা কি দেখেন, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের আমলে যখন এই ধরনের নেককারজনক ঘটনাগুলো ঘটতো, তখন আওয়ামী লীগ কিন্তু গর্তে লুকিয়ে তারা নিজেদেরকে লুকানোর চেষ্টা করতো। কিন্তু এরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তারা কুমিরের কান্নাকাটি শুরু করে দিয়েছে। ছাত্রদল এসে কালকে রাত্রে অন্যান্য শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে, তখন ছাত্রদল এসে মাঠে নেমেছে, তারা এটার বিচার চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা বলছে যে যদি এটার বিচার না করা হয় তারা কঠোর কর্মসূচি দিবে। আরে ভাই, আপনি এখন কঠোর কর্মসূচি দিবেন? আপনি কেন পদক্ষেপ গ্রহণ করেন না যে আপনার দলের নেতাকর্মীরা, আপনার দলের সাধারণ কর্মীরা, দুর্বৃত্তরা সারা দেশব্যাপী এ ধরনের কর্মকাণ্ড করছে, এর বিরুদ্ধে আপনারা দলগতভাবে কি পদক্ষেপ গ্রহণ করেছেন? একটা আকাম ঘটে গেলে, একটা অনভিপ্রেত পরিস্থিতি, একটা মানে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে তখন আপনারা গিয়ে বহিষ্কার করেন। এই বহিষ্কার নাটক দেশের মানুষ বুঝে। এগুলো না করে, এই ফাপড়বাজি না করে, মানুষেরকে এই ধরনের আই ওয়াশ করার চেষ্টা না করে, কার্যত আক্ষরিক অর্থে কোনো পদক্ষেপ নেওয়া হোক, যে পদক্ষেপের কারণে এই দলটির নেতাকর্মীদের হাতের থেকে যেন দেশবাসী একটু রক্ষা পায়। এই দলটির নেতৃবৃন্দকে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অন্যথায় এই দলটি যে একটা স্বপ্ন দেখছে, বা তারা যে অলরেডি চিন্তা করে বসে আছে তারা ক্ষমতায় যাবে, সেই ক্ষমতার যাওয়ার স্বপ্নের মধ্যে কিন্তু বাংলাদেশের জনগণ পানি ঢেলে দিতে পারে। বাংলাদেশের জনগণ সাহসী জনগণ। এই জনগণ শেখ হাসিনার মতো একটা শক্তিশালী, একটা পার্শ্ববর্তী দেশের একেবারে প্রত্যক্ষ সহযোগিতা প্রাপ্ত একটা সরকারকে কিন্তু বাংলাদেশের জনগণ গুনে নেয়, অপকর্মের কাছে মাথা নত করে নেয়। এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, কোনো কাপড় চোপড় নিয়ে যেতে পারে না, ছায়া উসকে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে যারা এখন এই ধরনের কর্মকাণ্ড করছে এবং বড় বড় হ্যাডম ছাড়ছে, বড় বড় বাতেলা ছাড়ছে, এদের পরিস্থিতি যদি জনগণকে তারা উস্কে দেয়, জনগণের পালস যদি তারা বুঝতে না পারে, তাহলে এদের পরিস্থিতি খুব একটা ভালো হবে না। সারা দেশব্যাপী যা শুরু হয়েছে, জনগণ কিন্তু বিক্ষিপ্ত হয়ে পড়েছে এই দলটার প্রতি। তারা বহিষ্কার করে দিচ্ছে, তারা নাশকতাকে সমর্থন করে না। আরে বহিষ্কার করে কি লাভ? বহিষ্কার করলে কি তাদের প্রভাব কমে যাবে? বহিষ্কার করলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? নাকি আক্ষরিক অর্থে কোনো পদক্ষেপ নিতে হবে যেন এগুলো বন্ধ হয়?
আমি যেই জায়গায় থাকি, আমার এলাকাতে গত বুধবার দিন ওভারব্রিজের ওপর থেকে একজন তরুণকে ছিনতাই করতে গিয়ে তাকে ছুরি আঘাত করেছে পেটের মধ্যে, সে নিহত হয়েছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে ছিনতাই করার কারণে। এ হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। এরা কারা করছে? যাই হোক, অন্য কোনো প্রসঙ্গ টানতে চাই না। সুনির্দিষ্টভাবে যে কথাটা বলতে চাচ্ছি, যে একটি দলের নেতাকর্মীদের দ্বারাই এই ধরনের অনেক ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে বাংলাদেশের স্বীকৃত গণমাধ্যমগুলো, জাতীয় গণমাধ্যমগুলো এই নিউজ প্রকাশ করছে। এগুলো দেখে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা অত্যন্ত বিস্মিত, আমরা অত্যন্ত মর্মাহত। কাজে আমরা আমাদের জায়গা থেকে আশা করব এই দলটি যেন, এই দলের হাইকমান্ড যেন, এই দলের নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা যেন তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বন্ধ করেন, এবং কিভাবে তাদের কর্মীদেরকে তারা সংযত রাখবেন, কিভাবে এ ধরনের অপকর্মগুলো তাদের কর্মীদের দ্বারা তারা বন্ধ করবেন, সেই দিকেই যদি তারা মনোনিবেশ করেন, তাহলে তারা যেমন উপকৃত হবে এবং দেশবাসীও এই দুর্বৃত্তদের উৎপাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে নিজেরা এবং অপরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।